ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলতেই থাকে। শেষবার যখন তা সরাসরি মুখোমুখি সংঘাতের রূপ নিয়েছিল, তখন ভারতীয় কর্মকর্তারা এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। আর তা হলো, দেশের বিশাল সেনাবাহিনী ছিল পুরনো ও সীমান্তের তাৎক্ষণিক হুমকি মোকাবেলার জন্য যথেষ্ট প্রস্তুত নয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের জন্য অস্ত্র প্রযুক্তি আধুনিকায়নে সবচেয়ে বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা বিলম্বিত করেছে। গত 5 বছরে ভারতের রাশিয়া থেকে কেনাকাটা প্রায় 20% কমেছে। ভারত এখন বেশি ঝুঁকছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। ভারতের সামরিক বাহিনী বিশাল এবং শক্তিশালী হলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে দেশটির সামরিক বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি, যার ফলে তা যে কোনো সম্ভাব্য সংঘর্ষে মুখোমুখি প্রস্তুত নয়। 2019 সালে পাকিস্তানের হাতে একটি ভারতীয় জেট ভূপাতিত হওয়ার অপমান ভারতের সামরিক শক্তির আধুনিকীকরণ প্রচেষ্টায় গতি এনে দিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীতে কোটি কোটি ডলার ঢালেন, অস্ত্র কেনার জন্য নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজে বের করেন। সেই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এসব প্রচেষ্টা আদৌ কতটা ফল দিয়েছে তা হয়তো খুব শিগগিরই পরীক্ষা হয়ে যেতে পারে। 2018 সালের একটি সংসদীয় প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের সেনাবাহিনীর 68% সরঞ্জাম ছিল পুরনো বা প্রাচীন, 24% ছিল বর্তমান সময়ের মান অনুযায়ী এবং মাত্র 8% ছিল সর্বাধুনিক। এই তথ্যের পর সামরিক আধুনিকীকরণ একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে ওঠে। 2023 সালের হালনাগাদে সামরিক কর্মকর্তারা স্বীকার করেছেন যে বৃহত্তর চ্যালেঞ্জের মুখে থাকার কারণে পরিস্থিতিতে তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি। ভারতের সেনাবাহিনী এখনও অতীতের তৈরি করা কিছু সরঞ্জাম ও প্রযুক্তির উপর নির্ভরশীল। যেহেতু ভারত বর্তমানে আধুনিক যুদ্ধের জন্য সঠিকভাবে প্রস্তুত নয়, তাই এটি কোনো বড় সংঘর্ষে অংশগ্রহণ করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারে। অধিকাংশ সরঞ্জাম, যেমন যুদ্ধে ব্যবহৃত যুদ্ধবিমান, ট্যাঙ্ক, আর্টিলারি ইত্যাদি প্রায় একই সময়ের তাদের কার্যকারিতা চ্যালেঞ্জের মুখে রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, তিনি ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হওয়ার আগে বা বাহিনী আরও দুর্বল হওয়ার আগে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন। বিশ্লেষকদের মতে মোদীর সম্ভাব্য সংযত অবস্থান এর পেছনে থাকতে পারে, যাতে ভারতের সামরিক বাহিনী অতিরিক্ত দুর্বল হয়ে না পড়ে এবং দেশটি বড় যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুত থাকতে পারে। ভারতের সামরিক বাহিনীর অবকাঠামো এবং বাজেটেও অনেক বড় সমস্যা রয়েছে। অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতীয় সরকার সামরিক বাহিনীর আধুনিকীকরণের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে, তবে তা যথেষ্ট নয় বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন। ভারতীয় বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়া কোনো একটা বিশেষ পদ্ধতিতে শুরু হলেও এখনও সঠিকভাবে অনেক বিষয় সম্পন্ন হয়নি। দেশটি তার সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুত করতে চাইছে, বিশেষত যখন অন্যান্য দেশের আধুনিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্রের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। জনগণের আবেগ মোদীকে পাকিস্তানের ওপর আঘাত হানতে উদ্বুদ্ধ করলেও ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাই আবার তাকে চাপ দিতে পারে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। অন্যদিকে পাকিস্তানে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে দেশ চালিয়ে এসেছে। তারা সম্ভবত রাজনৈতিক নেতৃত্বের হাতে দিয়েই এই সংঘাতকে বাড়তে দেবে। এর ফলে সেনাবাহিনী দেশের ভেতরে রাজনৈতিক পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসতে পারবে। ভারত নিজেদের এমন আত্মবিশ্বাসের সঙ্গে হাজির করছে, দেখাতে চাইছে যে তারা সহজেই পাকিস্তানের সেনাবাহিনীকে মোকাবিলা করতে পারবে। যদি এই দাবির সত্যতা পরীক্ষার মুখে পড়ে, তাহলে আরেক প্রতিবেশী চীনও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
ভারত গত কয়েক বছরে পাকিস্তানের তুলনায় চীনকে সীমান্তের জন্য বড় হুমকি হিসেবে দেখছে, বিশেষ করে 2020 সালে হিমালয়ে ভারতীয় ও চীন সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর। তাছাড়া চীন বারবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশও করছে। এর মানে ভারতের সামরিক নেতাদের এখন পাকিস্তান ও চীন এই দুই ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি নিতে হচ্ছে। এর ফলে সরবরাহ ও সম্পদ ব্যবস্থাপনা জটিল হয়ে উঠবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সামরিক আধুনিকীকরণের চ্যালেঞ্জ বহুস্তরীয়, প্রশাসনিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক। মোদি প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছেন বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর, কিন্তু ক্ষেত্র বিশেষে ক্ষমতার দ্বন্দ্ব এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। এছাড়া মোদি যে গুরুত্বপূর্ণ জেনারেলকে সেনাবাহিনীর পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিলেন, তিনি 2021 সালে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে কাজ আরও জটিল হয়ে পড়ে। ভারতের অর্থনীতি এখন বিশ্বের পঞ্চম বৃহত্তর, পাকিস্তানের অর্থনীতির প্রায় 10 গুণ বেশি। ফলে সামরিক বাহিনীর জন্য টাকা কোনো সমস্যা নয়। তবে ভারতের প্রতিরক্ষা ব্যয় এখনও মোট দেশজ উৎপাদনের 2% কম। সামরিক বিশ্লেষকদের মতে তা যথেষ্ট নয়। সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে। 2020 সালের চীনের সঙ্গে সংঘাতের পর 4 বছরের জন্য ভারতকে সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন রাখতে হয়েছে। এর ফলে আধুনিকীকরণ প্রচেষ্টা ব্যয়বহুল হয়ে উঠেছে। আরেকটি বড় বাধা ছিল ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধ ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া থেকে অস্ত্র আসা বিলম্বিত করেছে। গত 5 বছরে ইউক্রেনের পর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক। পাকিস্তান ছিল 5ম স্থানে। রাশিয়া এখনও ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, কিন্তু গত 5 বছরে ভারতের রাশিয়া থেকে কেনাকাটা প্রায় 20% কমেছে। ভারত এখন বেশি ঝুঁকছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে রাশিয়া থেকে কেনা 5টি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে 3টি মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে এই মিসাইল কেনায় কড়া আপত্তি জানিয়েছিল। ফ্রান্স থেকে কেনা 36টি রাফালে যুদ্ধ বিমান ইতিমধ্যে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে। আরও 26টি কেনার পরিকল্পনা রয়েছে। ভারত নিজস্বভাবে তৈরি প্রচুর সংখ্যক যুদ্ধজাহাজও মোতায়েন করছে। নিউজ ডেস্ক, বাংলা খবর 52।